আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি বিশ্লেষণ করে চেষ্টা করব যে বাংলাদেশ কি এতে লাভবান হবে নাকি ঝুঁকির মধ্যে পড়বে। প্রথমে আমরা যেটি জেনে নেওয়া দরকার সেটি হলো আসলে মানবিক করিডোর বলতে কী বোঝায়। মানবিক করিডোর হচ্ছে কোনো দেশের যদি এমন কোনো সংকট তৈরি হয় যেখানে মানবিক সাহায্য পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে অন্য দেশের সীমান্তবর্তী এলাকা তাদের দেশের কাছে সাহায্য চাওয়া হয় যে তাদের সীমান্ত যেন খুলে দেওয়া হয়, যেন করিডোর হিসেবে তারা ব্যবহার করতে পারে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য। এই ধরনের করিডোর সুবিধা নেওয়াকেই মূলত মানবিক করিডোর বলা হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বর্তমান সময়ে এটি খুবই আলোচিত হচ্ছে যে মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করেছি সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে তাদের অবস্থান, তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। জানতে চেষ্টা করব যে মানবিক করিডোরের বিষয়টি কেন উঠে এসেছে। আমরা জানি যে ইউএনডিপির পক্ষ থেকে 2024 সালের নভেম্বর মাসে মানবিক করিডোরের বিষয়টি একটি প্রস্তাবনা আকারে আসে, কারণ তারা ওই প্রস্তাবনা উল্লেখ করেছে যে মায়ানমারের যে রাখাইন অঞ্চলে প্রায় 20 লক্ষ লোক বসবাস করে, এখানে যুদ্ধ অবস্থার কারণে কৃষি কাজগুলো হয়, সেই কাজের জন্য যে রসদগুলো প্রয়োজন হয় যেমন সার ও নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যার কারণেই মূলত ওখানে নানান ধরনের খাদ্য দ্রব্যের একটা সংকট তৈরি হয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে 2025 সালের মধ্যেই ওই রাখাইন অঞ্চলে একটি বড় ধরনের দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। এই দুর্ভিক্ষকে সামাল দেওয়ার জন্য অবশ্যই এখানে একটি মানবিক করিডোর এবং সেফ জোন তৈরি করা দরকার। সেজন্যই জাতিসংঘ থেকে প্রস্তাব করা হয়েছে যে যদি এখানে মানবিক করিডোরের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা না হয় তাহলে এই দুর্ভিক্ষে অসংখ্য লোক মারা যেতে পারে, একটা আশঙ্কা তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে 2025 মার্চের মাঝামাঝি সময়ে যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন, সেই সময় তিনি এই মানবিক করিডোরের বিষয়ে বর্তমান সরকারের প্রধানের সাথে আলোচনা করেছেন এবং বর্তমান সরকারও বাংলাদেশ থেকে পূর্বে আগত রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেই জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে প্রস্তাব করেছেন। ওই দেশের সরকার তালিকাভুক্ত করেছে যে তাদেরকে ওই দেশে ফেরত প্রদান করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এর মধ্যে আমরা এটিও দেখেছি যে বাংলাদেশে গত কয়েক মাসে 1,13,000 মতো রোহিঙ্গা বাংলাদেশে এসে আবারও প্রবেশ করেছে। যে আশার বাণী আমাদেরকে বর্তমান সরকারের প্রধান শুনিয়েছিলেন যে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবর্তন করবেন, কিন্তু আমরা দেখেছি যে ইতিপূর্বে এর মধ্যে আরও বেশি রোহিঙ্গা মানে 1,13,000 রোহিঙ্গা প্রায় এই কয়েক মাসের মধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের এখন আবার যে বিষয়টি আলোচনা এসেছে যে করিডোর প্রদান করার জন্য, এই করিডোরের বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি এই ক্ষেত্রে সুবিধা কি, এখানে আমাদেরকে যুক্তি দেওয়া হচ্ছে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে করিডোর দিলে বাংলাদেশের সুবিধা বা আন্তর্জাতিকভাবে যে বিষয়গুলো চিন্তা করে এই করিডোরে আবেদন করা হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে এই করিডোর যদি প্রদান করা হয় তাহলে সহজভাবে এই রোহিঙ্গা রাখাইন অঞ্চলে যে লোকগুলো বসবাস করছেন তাদের কাছে মানবিক সাহায্য চলে যেতে পারবে এবং তারা যে খাদ্য দুর্ভোগে পোহাচ্ছেন সেটি লাঘব হবে। এবং এটাও আশঙ্কা করা হচ্ছে যদি এই মানবিক করিডোর প্রদান করা না হয় তাহলে রোহিঙ্গা মধ্যে যে রাখাইন রাজ্যে যে আরও 6 লক্ষ রোহিঙ্গা রয়েছে তারা হয়তো বাংলাদেশে আবারও রিফিউজি হিসাবে চলে আসতে পারে। এ ধরনের বিশাল অংশের রিফিউজির চাপ সামলানো বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। দ্বিতীয়টি যে বিষয়টি বাংলাদেশের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে বাংলাদেশের এই যে ইতিমধ্যে প্রায় 13 লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে এসে প্রবেশ করেছে, এই 13 লক্ষ রোহিঙ্গার খাদ্য প্রয়োজনীয় সামগ্রী যোগান দেওয়া বাংলাদেশ সরকারের পক্ষে আসলেই অনেকটা কষ্টকর। এদের যে মানবিক সহযোগিতা এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোই দিয়ে থাকে। এই আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার মধ্য দিয়েই তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে। এই সমস্যা সমাধান বাংলাদেশ সরকারের একা করা সম্ভব নয়। কিন্তু ইতিমধ্যে আমরা এটাও লক্ষ্য করেছি যে বাংলাদেশের আগত রোহিঙ্গা এবং আন্তর্জাতিকভাবে
যখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে তারপরেই তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে তার দেশের যে ইউএস এইড থেকে যে মানবিক সহযোগিতাগুলো করা হতো সেগুলো তিনি সীমিত পরিসরে নিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে অনেক দেশে তিনি এই ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়েছেন। তো সেই ধারাবাহিকতার যদি চিন্তা করি তাহলে বাংলাদেশে যে 13 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে সহযোগিতা করা যেহেতু আমাদের সরকারের পক্ষে এককভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেজন্য মানবিক সহযোগিতা অবশ্যই লাগবে। যাতে গবেষকরা চিন্তা করছেন যদি বাংলাদেশ এই মানবিক করিডোর প্রদান করে তাহলে হয়তো আন্তর্জাতিকভাবে তারা একটা সহযোগিতা পাবে। বিভিন্ন দেশ থেকে মানবিক সহযোগিতাগুলো আসবে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে এই করিডোর খুলে দেওয়া হলে বাংলাদেশে জাতিসংঘের একটি বিশেষ সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়াও বাংলাদেশের এই করিডোর যদি খুলে দেওয়া হয় আর একটা সম্ভাবনা তৈরি হবে, সেটা হচ্ছে রাখাইন রাজ্যের মধ্যে একটি সেফ জোন তৈরি করা যাবে, যাতে করে এই যে রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো তারা সেফ জোনে এসে তাদের এই সমস্যার সংকট মোকাবেলা করতে পারবে। তবে এক্ষেত্রে যে ঝুঁকির বিষয়গুলো রয়েছে, ঝুঁকি হচ্ছে বাংলাদেশের সাথেই এই রাখাইন রাজ্য, এই রাখাইন রাজ্যকে সহকারেই কিন্তু আরাকান আর্মিরা দাবি করছে যে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল রয়েছে এই পার্বত্য অঞ্চলও তাদের দেশের অংশ হিসেবে তারা দাবি করছে। এখন আমাদের যে আশঙ্কার জায়গা সেটি হলো যদি আরাকান অঞ্চলটি স্বাধীন হয়, যদি জান্তা সরকার এই দেশ থেকে এই অঞ্চল থেকে বাধ্য হয় এই করিডোরের মধ্য দিয়ে যদি বৈদেশিক শক্তি এখানে রাখাইন অঞ্চলকে স্বাধীন করার জন্য কোনো তৎপরতা অব্যাহত রাখে, শুধুমাত্র মানবিক সাহায্য নয়, যদি এই মানবিক সাহায্যের সাথে সাথে যদি তারা অস্ত্র শস্ত্র যোগান দেন, যদি রাখাইন অঞ্চলের এই যে আরাকান আর্মি রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন, অথবা সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি এই রাখাইন রাজ্যে সেফ জোনে এনে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, সেক্ষেত্রে মায়ানমারের যে জান্তা সরকার আমরা হয়তো তাদের রোষানলে পড়তে পারি এবং সরাসরি বাংলাদেশকে তারা একটি হুমকি মনে করতে পারে। এমন হতে পারে বাংলাদেশের নিরাপত্তার যে সংকট তৈরি হতে পারে, অর্থাৎ সরাসরি টার্গেটে পরিণত হবে বাংলাদেশ রাখাইন অঞ্চলের জন্য। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে বড় বিষয়, সেটা হচ্ছে এই রাখাইন অঞ্চলে চীন দেশের অসংখ্য ইনভেস্ট রয়েছে। এই চীন যদি মনে করে যে এই রাখাইন রাজ্যে যদি মানবিক করিডোর খুলে দেওয়া হয়, আমরা অবগত আছি জাতিসংঘ মূলত আমেরিকা দ্বারা পরিচালিত, আমেরিকার নেতৃত্বেই সবচেয়ে বেশি ভূমিকা রাখে জাতিসংঘ। সেই আমেরিকা যদি এখানে মানবিক করিডোরের নামে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করার সুযোগ পায়, তাহলে সেক্ষেত্রে চীনের যে আধিপত্য রয়েছে, চীনের যে একটি বড় ধরনের বিনিয়োগ রয়েছে, এই বিনিয়োগ হয়তো সম্ভাবনা যে চীনের রয়েছে সেখানে চীন বাধাগ্রস্ত হতে পারে। এবং চীন যদি তাদের আর্থিকভাবে বাণিজ্যিক সুবিধা থেকে বঞ্চিত হয়, তারা যদি তাদের বিনিয়োগ উঠিয়ে নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশের প্রতি নাখোশ হতে পারে। এবং তাদের যদি সাথে যদি আমাদের বাংলাদেশের সাথে যে চীনের আর্থিক সম্পর্ক এটি যদি বাধাগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রে আর্থিক ঝুঁকিতে থাকবে অবশ্যই বাংলাদেশ। সেটি একটি বড় বিষয়। আবার বিপরীত দিকে যদি আমরা লক্ষ্য করি, যেহেতু জাতিসংঘ চাচ্ছেন যে এখানে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য, বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক, এই মানবিক সাহায্য যদি আমরা না দিই তাহলে বাংলাদেশের প্রতি আমেরিকা অসন্তুষ্ট হবে।